পাকিস্তানের স্কোয়াডের দিকে যদি তাকাই, পাকিস্তান মাত্রই আরব আমিরাতে একটা সিরিজ খেলেছে, সারজাতেই তারা প্রতিটা ম্যাচ খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে আরব আমিরাত এবং আফগানিস্তানের বিপক্ষে ওই ত্রিদেশীয় সিরিজে, যেখানে আফগানিস্তানের বিপক্ষে তারা একটা ম্যাচ হেরেছে। সেই ম্যাচটাতে আফগানিস্তান ওই সেট টেমপ্লেটেই পাকিস্তানকে হারিয়েছে। পাকিস্তান বাবর, রিজওয়ান তাদেরকে ছাড়া নতুনভাবে পথ চলা শুরু করেছে সালমান আলী আঘার নেতৃত্বে এবং ফল তিনি এনে দিচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশের মাটিতে তারা 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে, তবে রিসেন্ট ফর্মটা তাদের ভালো, রিসেন্ট কম্বিনেশনটা তাদের মোটামুটি দাঁড়িয়ে গেছে। কি মনে হচ্ছে? নিশ্চয়ই আফগানিস্তান তো যে কোনো টুর্নামেন্টে হট ফেভারিট, এবং সেটা শুধু এশিয়া কাপ না, পাকিস্তান তো T20 ওয়ার্ল্ড কাপ হোক বা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ হোক, সবখানেই পাকিস্তান ওপরের দিকে থাকবার মতো টিমই থাকে। যেটা বলছিলেন যে এক্সপিরিয়েন্সের ঘাটতি কিছুটা দৃশ্যমান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাবর আজম, রিজওয়ানের মতো এত বড় নাম নেই, সেজন্য হয়তোবা ব্র্যান্ড ভ্যালুটা হয়তো একটু পড়ে যেতে পারে, কিন্তু মাঠের খেলা আমার মনে হয় না সেটা খুব একটা বড় রোল প্লে করবে। গত 1-2 বছর ধরে কিন্তু লম্বা সময় ধরে বাবর এবং রিজওয়ান কিন্তু লিমিটেড ওভার ক্রিকেটে, স্পেশালি T20 ক্রিকেটে একদমই ফর্মে ছিলেন না। স্বভাবতই একটু মিক্স ম্যাচ করে দেখতে চাইছে, যেহেতু সামনের বছরই T20 ওয়ার্ল্ড কাপ আছে। বেশ কিছু দল আমার কাছে মনে হচ্ছে এশিয়া কাপটাকে T20 বিশ্বকাপের একটা প্রিপারেশন হিসেবে নিচ্ছে। আমরা যেভাবে আমরা হয়তো বা সেটা নিচ্ছি না, আমরা হয়তো বা খুব সিরিয়াসলি নিয়ে ফেলছি এশিয়া কাপকে। পাকিস্তান আমার কাছে মনে হয় এক্সপেরিমেন্ট হিসেবে দেখছে, যদি কাজে না লাগে দে উইল গো ব্যাক টু বাবর আজম আর রিজওয়ান। মানে যদি সেক্ষেত্রে তারা যদি ফর্মে থাকে, বাবর আজম রিজওয়ানকে নিয়ে তো আসলে সমালোচনা যে তাদের ইন্টেন্ট বা তাদের স্ট্রাইক রেট, সে কারণেই তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে তারা অমন ক্রিকেটারদেরকে নিয়েছে যারা হাই ইন্টেন্সিটিতে ব্যাটিং করতে পারেন, হাই স্ট্রাইক রেট মেইনটেইন করতে পারেন। তাদের ব্যাটারদের নামগুলো যদি আমরা দেখি, সালমান আলী আঘা মিডল অর্ডারে একটা স্টেবিলিটি এনে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনি যদি শাহিবজাদা ফারহানের কথা বলুন, সাইম আইয়ুবের কথা বলুন, ফাখার জামানের কথা বলুন, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, খুশদিল শাহ, সবাই কিন্তু হার্ড হিটিং ব্যাটসম্যান। সবাই শুরু থেকে ফ্রম দ্য গেট গো ব্যাট চালিয়ে খেলতে পছন্দ করেন, 4-6 পেছনে ছুটতে পছন্দ করেন, হাই স্ট্রাইক রেট মেনটেন করার চেষ্টা করেন। তো সেই জন্যই দলটাকে এভাবে আসলে গোছানো হয়েছে। অ্যাবসলিউটলি। এবং অন্যদিকে তাদের স্পিন বোলিং অপশনও যদি আমরা ডিসকাস করতে চাই, যে মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সুফিয়ান মুকিম, এই 3টা অপশন তাদের আছে। এবং স্পিনারদের মধ্যেও আসলে খুব বড় নাম সেই অর্থে T20 ক্রিকেটে কিন্তু নেই। আবরার আহমেদ, মানে একটা লম্বা সময় ধরে আমরা পাকিস্তানের স্পিন ডিপার্টমেন্ট বলতে শাদাব খানকে বুঝতাম, এক্স্যাক্টলি তিনি নাই, বা ইমাদ ওয়াসিমকে বুঝতাম, তিনি নাই। তাদের একজনের হয়তো বয়স হয়ে গেছে, রিটায়ার করে ফেলেছেন, অন্যজনের অফ ফর্মের কারণে নাই। নওয়াজ অন এন্ড অফ অনেকদিন ধরেই দলটার সাথে আছেন, তবে রিসেন্টলি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন এবং খুব ভালো ফর্মে আছেন। এবং নওয়াজের ফর্মে থাকাটা এই দলের জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। তাদের পেসারদের দিকে যদি আপনি তাকান, শাহিন আফ্রিদি, হারিস রৌফ, এই দুজন হয়তো মূল একাদশে থাকবেন। ফাহিম আশরাফ অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলবেন। হাসান আলী বা ওয়াসিম জুনিয়রকে হয়তো স্কোয়াডে রাখা হলেও একাদশে আমরা শুরুর দিকে দেখতে পাবো না। মোটামুটি তাদের পেস ডিপার্টমেন্টটা শক্তিশালী মনে হচ্ছে, স্পিন ডিপার্টমেন্টে একটু ইনএক্সপিরিয়েন্সের দিকেই আসলে যাচ্ছে, কারণ আবরার, সুফিয়ান মুকিমরা কিন্তু এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে প্রুভেন না। এবং আবরার টেস্ট ক্রিকেটে হয়তো বা তার পারফরমেন্সটা একরকম, এবং লিমিটেড ওভার ক্রিকেটে কখনোই অতটা একেবারে ভয় ধরানো বোলিংটা তিনি করে থাকেন না। এবং পেসারদের কথা বলছিলেন, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, এদেরও, শাহিন শাহ আফ্রিদিরও কিন্তু আসলে একটা রিসেন্ট ট্রমাই গিয়েছে যে তিনি দলে থিত হতে পারছেন না, বা বেশ কিছু সিরিজে তিনি সুযোগ পাচ্ছেন না। অবশ্যই এশিয়া কাপে তিনি থাকছেন, এটা হয়তো একটা স্বস্তির কারণ। কারণ যেই অর্থে আমরা বাবর আজম, রিজওয়ানকে কাট আউট করে দিতে পারছি, শাহিন শাহ আফ্রিদির কিন্তু আপনি একইভাবে বাদ দিতে পারবেন না, কারণ সবশেষ পিএসএলও তার পারফরমেন্স ভালো ছিল, এবং যখনই সুযোগ পেয়েছেন হি ইজ এ প্রুভেন পেসার। তো অনেক বড় শক্তি। শাহিন শাহ আফ্রিদির উপর অনেক কিছু নির্ভর করবে। হারিস রৌফ এবং শাহিন শাহ আফ্রিদিরা স্লগ ওভারে কেমন বোলিং করেন সেটা পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করবে, কারণ শাহিন শাহ আফ্রিদি দেখা গেছে নতুন বলে যতটা কার্যকর, স্লগ ওভারে গিয়ে অতটা ভালো করতে পারেন না। হারিস রৌফের রোলটা তাই ওই জায়গাতে খুব বেশি গুরুত্বপূর্ণ। তাদের সম্ভাব্য একাদশের দিকে যদি আমরা তাকাই, একটা দুর্বলতা তাদের আসলে চোখে পড়ছে, যেই ম্যাচটাতে তারা আফগানিস্তানের বিপক্ষে হেরেছে, সেই ম্যাচটাতে যখন টপ অর্ডার ফেল করেছে, কেউই আসলে ইনিংসটা টানতে পারেননি। বা গেল ম্যাচটাতে ফাইনালেও পাকিস্তান কিন্তু স্ট্রাগল করছিল আফগানিস্তানের এগেনস্টে, সালমান আলী আঘা তখন একটা স্টেবিলিটি এনে দিয়েছেন। তো ওই জায়গায় বাবর বা রিজওয়ানের যে কোনো একজন যদি থাকতো, মনে হতো যে সম্ভাব্য একাদশ বা স্কোয়াডটা আরেকটু স্ট্রং হতো, কারণ আপনি শুধু হার্ড হিটার দিয়েও আসলে ম্যাচ জিততে পারবেন না। শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব যদি ওপেন করে থাকেন, ফাখার জামানকে 3-এ দেখা যাবে। মোহাম্মদ হারিসের
ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না এবং তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খেলানো হচ্ছে 5-এ 6-এ 7-এ। তো ওই জায়গাটাতে তাদের একটা দুর্বলতা আছে যে হারিসকের স্পেসিফিক রোলটা কি তারা সেট করতে পারেনি। নওয়াজ, ফাহিম আশরাফ দুই অলরাউন্ডার, একজন স্পিন বোলিং অলরাউন্ডার, একজন পেস বোলিং অলরাউন্ডার। শাহিন আফ্রিদির ব্যাটিংটা রিসেন্টলি খুব ইমপ্রুভ করেছে, তো ব্যাটিং অর্ডারের ডেপথ আছে এই দলটার। হারিস রউফ এবং আবরার বা সুফিয়ানের যে কেউই আসলে হারিস রউফও গতকাল খুব ভালো ব্যাটিং করেছেন, 34 ইনিংস খেলেছেন। তো বলা যায় সবাই মোটামুটি ব্যাটিংটা পারেন পাকিস্তান টিমের। এবং নিশ্চয়ই যেই গ্রুপে তারা পড়েছে, আপনি শুরুতেই বলে দিচ্ছেন ইন্ডিয়া পাকিস্তান মানে নো ব্রেইনার, তো সেটাই যেন হবার মতো দল তাদের আছে আসলে। এবং শক্তি দুর্বলতার কথা যদি আপনি বলেন যে হার্ড হিটিং ব্যাটসম্যান এই দলটাতে যথেষ্ট পরিমাণে আছে, ইন্টেন্সিটি এই দলটা দেখাতে চায়, তবে উইকেট যদি একটু ডিফিকাল্ট হয় তখন তারা কিভাবে কোপ করবে সেই ব্যাপার একটা সংখ্যা কিন্তু আসলে থেকেই যাচ্ছে। নিশ্চয়ই আরেকটা ব্যাপার যেটা বলছিলেন যে এই দলটাতে শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ এই দুই পেসার রেগুলার সব ম্যাচেই থাকতে পারবেন এরকম ব্যাপার। তো এই ধরনের সিরিজে যেখানে 3টা ম্যাচ আপনি গ্রুপ পর্বে খেলছেন, এরপর সুপার 4 এবং ফাইনাল, সেখানেও কি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কোনো ইস্যু হয়ে দাঁড়ায়? আমরা যেমন শুরুতে বলছিলাম তাসকিন আহমেদের অ্যাভেলেবিলিটি নিয়ে, এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাসকিন এবং বুমরাহ এই দুজনের ক্ষেত্রে ওটা প্রযোজ্য, আর কারো ক্ষেত্রে হয়তো খুব বেশি প্রযোজ্য হওয়ার দরকার নেই। আবার দেখা যাবে কি আপনি ভারতের বিপক্ষে ম্যাচে পুরো স্ট্রেংথ খেলাবেন, ভারত ও পাকিস্তানের বিপক্ষে পুরো স্ট্রেংথের দলটা খেলাবে, অন্য দুটা ম্যাচে দেখা যাবে দু একজনকে বিশ্রাম দিয়ে দিয়েই খেলাবে। ব্যাটসম্যানরা সবাই খেলবেন, বোলারদের ক্ষেত্রে দেখা যাবে একটা বিশ্রাম প্রযোজ্য হয়েই যাবে। সুপার 4-এ গিয়ে বা ফাইনালে গিয়ে আপনি হয়তো মূল স্ট্রেংথটা তাদের দেখতে পারবেন, কারণ ভারত পাকিস্তানের ওই জোনটা আছে যে তাদের খুব বেশি হারানোর কিছু নাই। ভারত যদি পাকিস্তানের কাছে হারে বা পাকিস্তান ভারতের কাছে হারে, বাকি দুটো ম্যাচ যদি তারা জিতে এবং বাকি দুটো দল যেহেতু তাদের চেয়ে শক্তিমত্তা অনেকখানি পিছিয়ে তারা সুপার 4 খেলছে, তো তাদের একটু ব্রিদিং স্পেস আছে যেটা শ্রীলঙ্কা, আফগানিস্তান বা বাংলাদেশের ক্ষেত্রে আসলে প্রযোজ্য না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.